কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত ভাগ চাষি বা চাষির নাম নথিভুক্ত রয়েছে তাদের মধ্যে কেউ যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার যে লিগ্যাল উত্তরাধিকারীরা রয়েছেন তারা কিন্তু এককালীন 2 লক্ষ টাকার সহায়তা পাবেন। এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে বা কী প্রসেস রয়েছে সেটা নিয়েই আজকে আমার ভিডিও। নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটা শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুকালীন যে অ্যাডভান্টেজ রয়েছে সেই অ্যাডভান্টেজটা বা সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা নিয়েই আমি আজকে আলোচনা করব। এবার প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু ডেথ বেনিফিটের যে ফর্ম সেটা আপনি কোথায় পাবেন? আপনি কনসার্ন অফিস থেকে জোগাড় করতে পারেন, অথবা কৃষক বন্ধু লিখে আপনাকে গুগলে সার্চ করতে হবে এবং সার্চ করার পর প্রথমে যে আপনি অপশানটা পাবেন সেই অপশানে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর যে পোর্টাল সেই পোর্টাল ওপেন হয়ে যাবে এবং দেখুন কৃষক বন্ধু পোর্টালটা ওপেন হয়েছে এবং এখানে দেখুন অনেক অপশান রয়েছে, যেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারেন, নথিভুক্ত কৃষক সম্পর্কিত তথ্য আপনি দেখতে পারেন, কৃষি বিভাগে গিয়ে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারেন এবং এখানে দেখুন রয়েছে আদেশ বা স্মারক লিপি এবং বিজ্ঞপ্তি। আপনাকে এই অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু সমস্ত ফর্মগুলো ওপেন হয়ে যাবে। দেখুন এখানে সমস্ত ফর্ম রয়েছে, এখানে অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ডেট বেনিফিট থেকে শুরু করে সমস্ত ফর্মগুলো এখানে রয়েছে এবং বিভিন্ন বিজ্ঞপ্তিও এখানে রয়েছে। আপনি এখান থেকে খুব ইজিলি আপনার প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এই হচ্ছে সেই ফর্ম 1 এবং এখানে লেখাই রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশান ফর বেনিফিট আন্ডার ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম ডেট বেনিফিট 2019। যে ডেট বেনিফিট রয়েছে সেই ডেট বেনিফিটটা পাওয়ার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মের প্রথমেই রয়েছে প্রতি সহ কৃষি অধিকর্তা প্রশাসন, এখানে মহকুমার নাম দেবেন, এখানে জেলার নামটা লিখে দিতে হবে এবং বিষয় এখানে লেখাই রয়েছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত সহায়তা 2019-এর অধীনে এককালীন সহায়তা রাশি অনুমোদনের জন্য আবেদন। এই ফর্মটাকে আপনাকে খুবই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে এডিএ অফিসে এটা জমা দিতে হবে। যেমন এখানে রয়েছে আমি অথবা আমরা, আপনার যেটা ফিটেস্ট হবে। যদি একজন উত্তরাধিকারী থাকেন তাহলে আমি, আর যদি একাধিক থাকেন তাহলে আমরা। এখানে আমরা হওয়ার সম্ভাবনাটাই বেশি। উত্তরাধিকারীগণ আপনাকে জানাই যে এখানে মৃত ব্যক্তির নাম নেবেন এবং তার বাবা অথবা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। যদি মহিলা হন তাহলে স্বামীর নাম আসবে, যদি পুরুষ হন তাহলে বাবার নাম আসবে। এখানে গ্রামের নাম, পোস্ট, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, এখানে ব্লকের নাম দেবেন, এখানে জেলার নাম দিয়ে দেবেন এবং একজন কৃষক অথবা পঞ্জীকৃত ভাগ চাষি ছিলেন। এবার যেটা ঠিক তার উপরে দাগ দিয়ে দেবেন। তিনি গত এত তারিখে, এখানে তারিখটা উল্লেখ করবেন এবং সময়টা উল্লেখ করে দেবেন। এবার আমি ওনার মনোনীত উত্তরাধিকারী বা আমরা, এখানে যদি আমি একা হন তাহলে উপরেরটা রইল, আর যদি একাধিক থাকেন তাহলে আমরা মৃত ব্যক্তির নাম এখানে দেবেন এবং এখানে এর দাবিদারগণ, মৃত ব্যক্তির নাম দিয়ে এখানে লেখা রয়েছে দেখুন, এর যথাযথ দাবিদারগণ। এবার একটা ডিক্লারেশন আছে, অতএব আমরা উক্ত প্রকল্পের অধীনে আমার অথবা আমাদের এককালীন সহায়তা রাশি প্রদানের জন্য প্রার্থনা করি। আমাদের বিস্তারিত বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বা নথির অনুলিপি সংযোজন করলাম। ধন্যবাদ আনতে এখানে আপনার বিশ্বস্ত, এখানে আপনার সিগনেচারটা হয়ে যাবে। এটা স্থান এবং তারিখ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করা কমপ্লিট হলো। এখানে কি কি সংযোজনী রয়েছে, আপনি কি কি জমা দেবেন, মানে আপনার ডকুমেন্ট কী কী লাগবে। 1 নম্বর দেখুন, আমাদের বিস্তারিত বিবরণ, অনুবন্ধ 1। অনুবন্ধ 1 একটা ফর্ম রয়েছে, সেই অনুবন্ধ 1-এ আপনাকে সমস্ত ডিটেলসটা আপনার দিতে হবে। এবার অনুবন্ধ 1টা কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের থেকে। এই হচ্ছে অনুবন্ধ 1। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। এখানে দেখুন আবেদনকারী বা আবেদনকারীগণের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। যদি পৃষ্ঠার প্রয়োজন হয় আপনি পৃষ্ঠা যোগ করতে পারেন, সেটাও বলে দিয়েছে। মানে আবেদনকারী 3-এর পরে দেখা যাচ্ছে 4 রয়েছে বা 5 রয়েছে, 5 জন আবেদনকারী থাকতেই পারেন। তো সেক্ষেত্রে এখানে পৃষ্ঠা সংযোজন করা যেতে পারে। এখানে যে হেডিংগুলো রয়েছে দেখুন, প্রথমে ক্রমিক নম্বর, তারপরে বিবরণ, তারপরে রয়েছে আবেদনকারী 1, 2 এবং 3 এবং যদি প্রয়োজন হয় আপনি সংযোজনই করতে পারেন পৃষ্ঠা এবং এখানে 3, 4, 4, 5 ইত্যাদি যোগ করতে পারেন। প্রথমে রয়েছে আবেদনকারীর পুরো নাম, এখানে আবেদনকারীর নাম পরপর যোজন হবে লিখে দেবেন। এবার বয়সটা তারপরে রয়েছে, এখানে বয়সের ব্যাপারটা দিয়ে দেবেন। প্রত্যেকের ক্ষেত্রে বয়স দেবেন, 1 জন হলে 1 জন, 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন। ঠিকানাটা এখানে সবারই এক হবে, ওই জন্য এখানে কিন্তু একটাই রো রয়েছে। এখানে গ্রাম, পোস্ট, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিন,
এবং এটা সবথেকে ইম্পর্টেন্ট যে মৃত কৃষকের সহিত সম্পর্ক। এখানে সম্পর্ক আবেদনকারীর যা হবে লিখবেন, এখানে যা হবে লিখবেন, এখানে যা হবে লিখবেন। এবার পরিচয়পত্র, এবার ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে দেবেন এখানে তিনজনেরই। এখানে আধারের যে নম্বরটা রয়েছে আধারের নম্বরটা দিবেন। এখানে অন্য সরকারি ছবিযুক্ত যদি পরিচয়পত্র থাকে, যেমন পাসপোর্ট, প্যান কার্ড যদি থাকে দিতে পারেন। মৃত কৃষকের জমির বিবরণ, নিজস্ব চাষি বা ভাগ চাষি হলে এখানে বিবরণটা দিয়ে দেবেন। 6 নম্বরে দেখুন রয়েছে মৃত কৃষকের জমির বিবরণ বা নিজস্ব বা ভাগ চাষি। মৃত কৃষকের জমির বিবরণটা এখানে দিয়ে দেবেন। এখানে মৌজা নম্বর, এখানে জেল নম্বর, এখানে খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণটা 1 করে কনভার্ট করে নেবেন। এটা করে দেওয়ার পরে এখানে যে ঘোষণা দুটো রয়েছে ভালো করে পড়ে নেবেন। এই কৃষকের মৃত্যুজনিত সহায়তার জন্য আমরা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্প যেমন সাপে কামড়ানো, বজ্রপাতে মৃত্যু আবেদন করিনি। একজন ব্যক্তি একটা প্রকল্পের আন্ডারেই আসতে পারে। মনে করুন কোনো কৃষকের সাপে কামড়ে অথবা বজ্রপাতে মৃত্যু হয়েছে, কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম সাপে কামড়ানো, বজ্রপাতে মৃত্যু এবং কৃষক বন্ধুর আবেদন করতে পারেন না। যে কোনো একটা আপনি করতে পারেন। তাই আপনি যদি কৃষক বন্ধুর ডেথ বেনিফিট নিতে চান তাহলে আপনাকে কিন্তু সাপে কামড়ানো এবং বজ্রপাতে মৃত্যুর জন্য যে আবেদন সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উপরোক্ত তথ্যগুলি আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, অসত্য প্রমাণিত হলে আমাদের আবেদন তৎক্ষণাৎ বাতিল করে বানানো হবে। এবার এখানে আপনারা আবেদনকারীগণের স্বাক্ষর কিন্তু এখানে পরপর করে যাবেন। যতজন আবেদনকারী রয়েছে প্রত্যেকের স্বাক্ষর, এখানে তারিখ দেবেন, এখানে স্থান দেবেন। এবং এর সাথে আরেকটা ব্যাপার আপনাকে করতে হবে যে সাপে কামড়ানো এবং বজ্রপাতে মৃত্যু এটার যে আপনি আবেদন করেননি তার একটা হলফনামা বা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। সেটাও কিন্তু এই ফর্মের সাথে রয়েছে। দেখুন এটা হচ্ছে অনুবন্ধ 2 স্বঘোষণা যেটা রয়েছে। এত দ্বারা আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ঘোষণা করছি যে মৃত বা মৃতা এখানে নামটা দিয়ে দেবেন, যার পিতার নাম বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন, যিনি এই গ্রামের বাসিন্দা, পোস্ট মানে টোটাল আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এর বাসিন্দা ছিলেন, তার মৃত্যুজনিত কারণে রাজ্য সরকারের অন্য কোনো মৃত্যুজনিত সহায়তা প্রকল্প যেমন সাপে কামড়ানো, বজ্রপাতে মৃত্যু ইত্যাদি কোনো সহায়তা রাশি পাইবার জন্য আমি আবেদন করিনি বা পাইনি বা ভবিষ্যতেও করব না। এই স্বঘোষণাপত্রের নিচে আপনাকে সিগনেচার করতে হবে এবং এটাও আপনাকে জমা দিতে হবে। তাহলে দেখুন প্রথম যেটা দেওয়া হয়েছিল কি না, অনুবন্ধ 1 আপনাকে সংযোজনীতে দিতে হবে। 2 হচ্ছে গিয়ে মৃত কৃষকের পরিচয়পত্রের প্রত্যায়িত অনুলিপি। পরিচয়পত্র কি হতে পারে? ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা পাসপোর্ট। এগুলোর মধ্যে কোনো একটা কিন্তু আপনাকে মৃত ব্যক্তির পরিচয়পত্র হিসাবে সাবমিট করতে হবে। 3 নম্বরে দেখুন মৃত কৃষকের মৃত্যুর শংসাপত্রের প্রত্যায়িত অনুলিপি, ডেথ সার্টিফিকেট যেটা সেটা আপনাকে দিতে হবে। 4 নম্বর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের কৃষক বন্ধু কার্ডের প্রত্যায়িত অনুলিপি অথবা অনিবন্ধীকৃত মৃত কৃষকের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বারা জারি করা যথাযথ দাবিদার শংসাপত্র নিতে হবে। এবার ব্যাপারটা কি দাঁড়ালো যে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের কৃষক বন্ধু কার্ডের প্রত্যায়িত নকল দিতে হবে আপনাকে, মানে জেরক্স কপি দিতে হবে যদি কৃষক বন্ধু প্রকল্পে তার নাম থাকে। এবার কৃষক বন্ধু প্রকল্পের নাম না থাকলেও কিন্তু সে 2 লক্ষ টাকার দাবিদার হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অনিবন্ধীকৃত মৃত কৃষকের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বারা জারি করা যথাযথ দাবিদার শংসাপত্র আনতে হবে। এবার এই অনুবন্ধ 3টা কী জিনিস একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে অনুবন্ধ 3, যেটা কিনা সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বারা প্রত্যায়িত হতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে স্থানীয় তদন্তের ভিত্তিতে তিনি একটা তদন্ত করবেন। স্থানীয় তদন্তের ভিত্তিতে এত দ্বারা সংশ্লিষ্ট করা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম, পিতার নাম, গ্রামের নাম ডিটেলস থাকবে এখানে। এর মৃত্যুর কারণে কৃষক বন্ধু প্রকল্প মৃত্যুজনিত সহায়তা 2019 অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ সহায়তা পাওয়ার যোগ্য। এবার এখানে ক্রমিক নম্বর থাকবে, সেই ব্যক্তিদের নাম এখানে থাকবে যারা পাওয়ার যোগ্য, মানে আবেদনকারী পিতার নাম থাকবে, ঠিকানা থাকবে, বয়স থাকবে, পরিচয়পত্রের ধরন থাকবে এবং পরিচয়পত্রের নম্বর থাকবে এবং সহায়তার শতাংশ কত কে সহায়তা পাবে তার শতাংশ থাকবে। এবং প্রয়োজনে যদি আরও কেউ বেশি থাকে তাহলে এখানে সারি যোগ করতে পারেন। 2-3 থেকে যদি বেশি হয় 4-5 তাহলে যোগ করে নিতে পারেন। এখানে সিলমোহর দেবেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এই হচ্ছে অনুবন্ধ 3। অনিবন্ধীকৃত কৃষকের ক্ষেত্রে মৃত কৃষকের জমির খতিয়ানের প্রত্যায়িত অনুলিপিও কিন্তু দিতে হবে। 6 নম্বরে দেখুন আবেদকগণ এর ঘোষণাপত্র, অনুবন্ধ 2 আমি আগেই বলে দিয়েছি। এবং 7 নম্বর হচ্ছে নাবালক আবেদনকারীর ক্ষেত্রে স্বাভাবিক আইনসঙ্গত অভিভাবকের ঘোষণাপত্র। এই ডকুমেন্টগুলো দিয়ে অনুবন্ধ 1, অনুবন্ধ 3, অনুবন্ধ 1-এ থাকছে আপনাদের ডিটেলস যারা আবেদনকারী, অনুবন্ধ 3-এ থাকছে যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছ থেকে ঘোষণাপত্র একটা নিতে হবে,
এবং অনুবন্ধ 2 যেটা রয়েছে আবেদনকারীর ঘোষণাপত্র, এগুলো সব নিতে হবে। এবং এখানে যে ডকুমেন্টগুলো বলা রয়েছে সমস্ত ডকুমেন্ট একসাথে করে যে ফর্মটার আমি কথা বললাম সেই ফর্মটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে সম্পূর্ণ ফর্মটা আপনাকে এডিও অফিসে জমা করতে হবে। এবং আপনার সমস্ত ভেরিফিকেশান যদি ঠিকঠাক থাকে, সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে যে তদন্ত করা হবে সেই তদন্তে যদি সমস্ত ঠিকঠাক থাকে, তাহলে যথাসময়ে আপনি আপনার অ্যাকাউন্ট পেই চেক আপনি পেয়ে যাবেন। আর যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনি সেই সুবিধা আপনি পাবেন না। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।